পর্তুগালে যারা নাগরিকত্ব আবেদনের সময় হয়েছে বা কিছুদিনের মধ্যে হবে এবং শঙ্কিত ছিলেন আইনের বেড়াজালে আপনাদের নাগরিকত্ব গ্রহণযোগ্য হবে কিনা, তাদের জন্য কিছুটা সুখবর। এই সংবাদের মূল অংশে আমরা বিস্তারিত আলোচনা করব। তাছাড়া পর্তুগালের যে আজকে পার্লামেন্টে নাগরিকত্ব এবং অভিবাসন আইনটি উপস্থাপিত হয়েছিল এবং আলোচনা হয়েছিল, তবে এটি আরো যাচাই বাছাই করার জন্য পর্তুগালের জাতীয় সংসদের সমতা নাগরিক অধিকার বিষয়ক সংসদীয় কমিশনে প্রেরণ করা হয়েছে। এদিকে সংবিধান প্রণেতা এবং সংবিধান বিশেষজ্ঞরা এই নাগরিকত্ব আইন এবং অভিবাসন আইনের বেশ কিছু সংবিধানের লঙ্ঘন দেখছেন এবং সেই বিষয়টি বিশ্লেষণ করে রাষ্ট্রপতির কাছে তারা চিঠি পাঠিয়েছেন। নিশ্চিতভাবে আমাদের জন্য ভালো খবর। তাছাড়া এই কার্ড রিনিউর জন্য আইমা যে ইমেল দিবে এবং আমাদের ইমেল সংক্রান্ত যে বিষয়টি গতকালকে আমি বলেছিলাম, এটি নিয়ে আপনারা অনেকেই বুঝতে পারেননি। না বুঝতে পারার কারণে অনেকভাবে প্রশ্ন করছেন। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এই নিয়ে আবারও কিছু আলোচনা করব। এর সাথে সাথে আপনাদের যারা এসআইএস সমস্যা নিয়ে ভুগছেন, আপনারা বারবার এই বিষয়টি জানতে চান যে ভাই আমাদের কি হবে, আপনারা ভিডিওগুলো দেখেন না, কেননা আমি দু একটা এপিসোড পরেই কিন্তু এই বিষয় সংক্রান্ত বলি। তারপরও আজ বলবো, এমনকি যারা ইয়ের ভিসায় এসেছেন জুনের পরে তাদের জন্য কি পরিস্থিতি হবে এই নিয়ে অনেকে জানতে চেয়েছেন। আশা করছি আজকে পর্তুগালিটিতে একটু দীর্ঘ হবে, কিন্তু এমন কিছু বিষয় থাকবে যা সকলের জন্য গুরুত্বপূর্ণ। আজকে হয়তো আপনার মনে হবে যে আপনি এই বিষয়টা আপনার প্রয়োজন নেই, কিন্তু কালকে আপনার প্রয়োজন হবে। তো সুতরাং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আমার ভিডিওটা স্ক্রিপ্ট থাকে না। স্ক্রিপ্ট না থাকার কারণে দেখা যাচ্ছে যে তথ্যের কিছু উলটপালট হয়। তথ্যের উলটপালটটা হয়তো বলার ক্ষেত্রে বিষয়টি কিছু কানেকশন থাকে। হয়তো একটা নিউজের কথা পরে শেষে দেখা যায় আরেকটা সংবাদের সাথে আমি যুক্ত করে দিই, কেননা আমি মনে করেই আপনাদেরকে বলি, স্ক্রিপ্ট দেখে বলি না। তো আশা করছি আপনারা যদি পুরো পর্তুগাল টুরিটা একবারে মনোযোগ সহকারে 10 মিনিট 11 মিনিট বা 15 মিনিট যদি দেখেন, তাহলে পর্তুগালে আপনাদের জীবনটা অনেকটাই সহজ হবে। এমনকি পর্তুগাল টুরিতে আমি হয়তো পূর্বের এপিসোডের একটা রেফারেন্স দিই। এমনকি ইউটিউবে ভিডিওগুলো সাজানোই থাকে, আপনি চাইলে পূর্ববর্তী ভিডিও দেখলেও কিন্তু আপনি সে বিষয়ে জানতে পারেন না। আর আমার এই আয়োজন কিন্তু সেই আপনাদেরকে পর্তুগাল ইন্টিগ্রেশন বা পর্তুগাল সম্পর্কে জানানোর জন্যই, যাতে আপনারা এক্সপ্লোরেশনের শিকার না হন, বর্তমানে আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে কেউ যাতে আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে, আপনাদেরকে বিপদগ্রস্ত করতে না পারে। তো সেই বিষয়টির জন্যই কিন্তু আমি এই পর্তুগাল টুরিতে সাজিয়েছি। সুতরাং যদি আপনি চান যে আপনি এই বিষয়টি সঠিকভাবে জানবেন, তাহলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে একটু মনোযোগ সহকারে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ 4 জুলাই শুক্রবারের পর্তুগাল টুরেতে। নিশ্চিতভাবেই এত কথা বললাম যে আসলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি সবাই দেখবেন এবং শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন। প্রথমেই যেটা বলছিলাম যে আপনাদের যাদের অনেকে নাগরিকত্ব আবেদনের সময় হয়েছে, এমনকি রেসিডেন্ট কার্ড অনুযায়ী অথবা আপনাদের সেফ এন্ট্রি অনুযায়ী, তারা অনেক দ্বিধান্বিত ছিলেন করবেন কি করবেন না, অথবা আগামী কয়েকদিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যে যাদের হবে তারা কি আবেদন করবেন কি করবেন না, এরকম কিছু নিয়ে দ্বিধান্বিত রয়েছেন। সামনের যে দুটি বিষয় আমি বলবো এখন পর্যায়ক্রমিকভাবে, এই দুটি বিষয়ে পর্যালোচনার পরে আমাদের মূল কথাটি আমি আলোচনা করব, তাহলে আপনাদের সকলের বুঝতে সুবিধা হবে। জানেন আপনারা সবাই, সংসদে আজকে নাগরিকত্ব আইন এবং অভিবাসন আইন উপস্থাপিত হয়েছিল। সে আইনটি উপস্থাপন হওয়ার পর আলোচনা হয়েছে, বিভিন্ন পক্ষ বিভিন্ন মতামত দিয়েছেন, বিভিন্ন দল বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। সেই মতামতের পর শেষ অবধি যারা সরকার যে আইনটি উপস্থাপন করেছে, সেই সরকারের এন্ত্রলিত আমারও প্রেসিডেন্সি মিনিস্টার, তিনি এই বিষয়টিকে সংসদীয় এটিকে যাতে কনস্টিটিউশনের সাথে কোনো ধরনের সাংঘর্ষিক না হয়, এর জন্য এই আইনটি নাগরিক অধিকার এবং সমতা বিষয়ক যে একটি পার্লামেন্টারি কমিশন রয়েছে তাতে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। কেননা তিনি বলেছেন যে যদি কোনো কারণে এমন কোনো আইন করা যাবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ সংবিধান লঙ্ঘন করে এমন কোনো আইন অনুমোদন হতে পারে না। তো বিষয়টি আরো বিচার বিশ্লেষণের জন্য তারা এটি সংসদীয় কমিটিতে পাঠিয়েছেন। এখন এই কমিশন এগুলিকে বিচার বিশ্লেষণ করে সংসদের সাথে কোন বিষয়গুলো সাংঘর্ষিক এই বিষয়গুলো অ্যানালাইসিস করে পরবর্তীতে এটি অনুমোদনের জন্য হয়তো আবার সংসদে পাঠানো হবে। সংসদ সেটিকে অনুমোদন দিলে তারপর তারা এটি রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতিও এটিকে আরো বিচার বিশ্লেষণ করবেন। এদিকে সেই আইনটি যে সাংবিধানিক সাংঘর্ষিক এই বিষয়টি কিন্তু আপনাদেরকে ইতিপূর্বে আমি জানিয়েছিলাম, এমনকি আজকে যে এটা অনুমোদন হবে না এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে গতকালই জানিয়েছিলাম। তো যাই হোক, এই জিনিসটা আমরা বুঝতে পারছিলাম যে আসলে এটা আজকে পার্লামেন্টে অনুমোদন হওয়ার মতো যোগ্য নয় এবং এটি নিশ্চিতভাবে কিছুটা সাংঘর্ষিক রয়েছে সংবিধানের সাথে। এমনই বিষয়টি জানিয়েছেন যিনি একদম খোদ পর্তুগালের সংবিধান প্রণেতা জর্জ মিরান্ডা, এমনকি রুই তাবারেজ যিনি সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন, তিনি জানিয়েছেন তারা একটি রাষ্ট্রপতির কাছে এক চিঠি পাঠিয়েছেন। সংবাদ মাধ্যম এক্সপ্রেসোকে তারা এই বিষয়টি ব্যাখ্যা করেছেন যে বেশ কয়েকটি বিষয়ে তারা ফ্ল্যাগ করেছেন।
যে প্রথমত বিষয়টা হচ্ছে যে আমাদের যেটা গুরুত্বপূর্ণ, আপনারা অনেকে যেই সেফ এন্ট্রি থেকে গণনার বিষয়টা আপনারা একটা সন্দেহ প্রকাশ করেন, সেই বিষয়টি যদি শুধু গণনার বিষয়টি বলছি, যে সরকার যে গণনার বিষয় দেওয়া হচ্ছে যে নিয়মিত হওয়ার পর থেকে বা রেসিডেন্ট কার্ড পাওয়ার পর থেকে টাইমটি গণনা হবে, তারা বলেছে যে এটা সমতার নীতিকে উপাখ্যান করে, সাংঘর্ষিক করে। কিভাবে? যে যখন একটা মানুষ অভিবাসী আসবে, সে যে আবেদন করবে, আবেদন করার পর তার হাতে কিছু থাকে না, এটা প্রশাসনিক জটিলতার মধ্যে চলে যায়। তো এখন প্রশাসনিক জটিলতায় তার লম্বা সময় তাকে অপেক্ষা করতে হবে, যেহেতু সেই অভিবাসীর হাতে কোনো কিছু না। এটা সমতার নীতিকে লঙ্ঘন করে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখুন একটু মনোযোগ সহকারে শুনবেন। অনেকে তো ওই যে 70 নিয়ে অনেক কথা বলেছেন, যে তাহলে দেখুন, তাহলে ওই যে সেই 70 থেকে যে আমাদের সময় গণনা বিষয়টা কিন্তু তাদের এই বক্তব্যের মাধ্যমে এই জিনিসটাকে ডিফেন্ড করে। অর্থাৎ আমরা এখানে এসেছি, আমরা সেফ আবেদন করেছি সরকারের আইমাতে সেফে বা হোয়াট এভার যেটাই বলুক না কেন, এখন আমাদের হাতে তো কিছু নেই। তারা যদি এটা 3 বছর 4 বছর দেয়, এটা তো আসলে সমতার নীতিতে হয় না। পর্তুগালের সংবিধান সমতার নীতিতে বিশ্বাস করে। তো সেই দৃষ্টিকোণ থেকে কেউ আগে পাবে কেউ পরে পাবে, সেক্ষেত্রে তো এটা সমতার নীতি হয় না। তাহলে এটাকে সংঘর্ষ করে। সুতরাং সরকারকে এই বিষয়টাকে হয়তোবা ক্লারিফিকেশন করবে, নতুন কমিশন এই বিষয়টাকে জানবে। তাছাড়া আরো কয়েকটি বিষয় তিনি বলেছেন, যে এই সাজার বিষয়টা, নাগরিকত্ব আইনে সাজার বিষয়টা, রিগুলেন্ট ফ্যামিলিয়ার, এই বেশ কিছু বিষয়গুলো কিন্তু সংবিধানকে সাংঘর্ষিক করে। তো যাই হোক, তো এই সংক্রান্ত তারা দুজন, সেই পর্তুগালের যে সংবিধান প্রণেতা জর্জ মিরান্ডা এবং রুই তাবারে, যিনি সংবিধান বিশেষজ্ঞ একজন আইনজীবী, তারা একটি চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। অর্থাৎ তারা কনসার্ন দিয়েছেন, এবং সরকারও বুঝতে পারছিল যে আসলে এখানে সাংঘর্ষিক কিছু বিষয় রয়েছে, এবং সেই কারণে এটি কমিশনে গেছে। তো সুতরাং এখন আমি বলবো যে আপনারা যারা অপেক্ষা করছিলেন যে আপনার 70 থেকে হয়েছে, আপনি আবেদন করবেন কিনা, এমনকি আপনারা যারা সময় হয়েছে কিন্তু হয়তো আরো সার্টিফিকেটটা পেতে হয়তো আর কিছুদিন সময় লাগবে, বা আপনার ইয়েটা কি বলে এটাকে, আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স এবং বার্থ সার্টিফিকেটটা পেতে কিছুদিন সময় লাগবে, হয়তো আপনারা আগামী 1-2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। আপনাদের জন্য বলা যায় একটু সুখবর, যদি এই বিষয়গুলো হয়ে থাকে এবং এগুলো যদি সংবিধানকে সাংঘর্ষিক মনে করে, যেটা বলছেন সংবিধান প্রণেতা জর্জ মিরান্ডা, যিনি সংবিধান প্রণয়ন করেছেন এবং যিনি সংবিধানের একজন আইনজীবী বিশেষজ্ঞ, রুই তাপারেজ, তিনি সেই চিঠিটা লিখেছেন, এবং সরকারও কিন্তু বুঝতে পেরেছে আসলে কিছুটা সাংঘর্ষিক। তো যাই হোক, তাহলে আপনাদের জন্য আবেদনের বিষয়টা কিছুটা সুযোগ পাওয়া গেল। আমি গতকালও বলেছি, কিন্তু আমি কিন্তু বারবার বিষয়টা কিন্তু বলছি যে, এবং আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, যে সংবিধান প্রণেতা বলেছেন, যে জর্জ মিরান্ডা বলেছেন যে এই যে কার্যকারিতার বিষয়টা 19শে জুন থেকে কার্যকর সরকার বলেছে, এটা সাংঘর্ষিক। অর্থাৎ যেদিন সরকার ঘোষণা করবে, অর্থাৎ যেদিন রাষ্ট্রপতি এটাকে পাশ করবে, ওই দিন থেকে এই বিষয়টি কার্যকর হবে। সুতরাং যেদিন রাষ্ট্রপতি অনুমোদন দেয় তার আগে থেকে এই আবেদন করা যাবে বলে একটা প্রতীয়মান হয়। তারা এই বিষয়টি বলেছেন, এবং অনেক আগে থেকে কিন্তু এই কথাটি আছে। সরকার সংবিধানের আর্টিকেল 2 অনুযায়ী পূর্ব কার্যনীতিতে কাজ করে না। অর্থাৎ সংবিধানের আর্টিকেল 2 বলেছে যে আইন দ্বারা মানুষের অধিকার আইন দ্বারা সমুন্নত। অর্থাৎ আমাদের যে অধিকার আছে, আমরা যে পর্তুগালে আছি, আমরা প্রেসিডেন্ট, মানে পর্তুগালের সংবিধানে আমাদেরকে আইনকে সমুন্নত করে একজন পর্তুগিজ নাগরিকের মতোই, এবং আমাদের দায়িত্ব যদি একজন পর্তুগিজ নাগরিকের মতো হয়। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা একজন পর্তুগিজ নাগরিকের মতোই দায়িত্ব পালন করছি, এদেশের আইনকে সম্মান করছি, এদেশের কর্ম করছি, এদেশে থাকছি। তো সেই অনুযায়ী আমাদের দায়িত্বটা, সংবিধান আর্টিকেল 2 কিন্তু আমাদের সেই অধিকারগুলো সংরক্ষণ করে। তো সেই অধিকারগুলো কি, যে আমরা আইন যখন হবে তখন থেকে কার্যকর। সুতরাং পূর্ব কার্যকারিতা অর্থাৎ 19শে জুন থেকে যেটা বলেছে, এটা আসলে সাংঘর্ষিক। যাই হোক, হয়তো এই বিষয়গুলো সমাধান হবে। সুতরাং 19শে জুনের পরেও যারা আবেদন করেছেন, তাহলে যদি এটা রাষ্ট্রপতি যেদিন অনুমোদন করেছেন সেদিন থেকে যদি কার্যকর হয়, তাহলে এই সময়ে যারা আবেদন করেছেন সব বিষয়গুলো অ্যাকসেপ্ট হবে। সুতরাং আমি বলছি, কনফিউশনে না গিয়ে, গতকালও বলেছি, বারবার বলেছি, যে আপনাদের যাদের সুযোগ আছে আপনারা আবেদন করে দিন। সামান্য কি হতে পারে, একটা ফি আপনার যাবে 300 ইউরো, 250 ইউরো ফি, আর একটু খরচ রয়েছে আপনার অ্যাটাস্টেশন করা বা বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স আনা। এতে এই সামগ্রিক বিষয়ে মাত্র খুব সামান্য কিছু খরচ হবে। যাদের সুযোগ রয়েছে আপনারা আবেদন করে দেন, এই সুযোগটা কাজে লাগান। এরপরে যদি মনে করেন যে আপনারা আবেদন করবেন না, 300 ইউরো আপনার কাছে অনেক কিছু, সেটা আপনার বিষয়, আপনার ভবিষ্যৎ, আপনি সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক, নিশ্চিতভাবে এটা আমাদের জন্য ভালো খবর। পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, এরপরও আপনারা জানি প্রশ্ন করবেন। তো সেই জন্য বলছি, প্লিজ দয়া করে আবার একটু দরকার হলে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং হয়তো আমারও ভুল ত্রুটি থাকতে পারে বলার ক্ষেত্রে, কারণ আমিও একজন মানুষ, আমি যেটা বলছি স্ক্রিপ্ট নাই আমার ভিডিওর, এবং আমারও কিছু আঞ্চলিকতা থাকতে পারে। আমার হয়তো বলার ক্ষেত্রে আমার
কিছু অযোগ্যতাও থাকতে পারে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আশা করছি যদি আবারও শুনেন, চেষ্টা করবেন যে হয়তো বিষয়টা বোঝার জন্য। আমি অনেকটি বোঝার মতো করে কিন্তু আপনার সামনে উপস্থাপন করেছি, এমন অনেক কঠিন শব্দ ব্যবহার করিনি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, দ্বিতীয়ত একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে ইমেল নিয়ে, অর্থাৎ সরকার বলেছে, আইমা বলেছে, সরকার না আইমা বলেছে যে তারা ইমেলে যোগাযোগ করবে। যাই হোক, আমি ইমেলের আপডেটের কথাটা বলেছিলাম কারকে, যাদের ইমেলটা নাই, অর্থাৎ আপনি ইমেল অ্যাক্সেস করতে পারছেন না। আপনি যে সেফ এন্ট্রিতে ইমেল করে দিয়েছেন সেই ইমেলে কিন্তু আসবে, কারণ হচ্ছে আপনার ডাটাবেসে তো এটা রয়েছে, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, সেই ডাটাবেসে কিন্তু সেই ইমেলটা আছে না। তো আপনার ইমেল তো আছে। হ্যাঁ, যদি সেই ইমেলটা যদি আপনি অ্যাক্সেস করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে ইমেল আপডেট করার প্রয়োজন হবে। ওকে, আপনি যে ইমেল আপডেট করবেন, আমি দেখিয়েছি আইমার সিস্টেমে, আমি দেখিয়েছি কিভাবে ইমেল আপডেট করে। অনেকে করতে পারছেন না, না করতে পারলে কি করবেন, আইমাতে গিয়ে কথা বলবেন। তো আইমাতে গিয়েতে কেন কথা বলতে বলছি, কেননা আইমার অনেক সহজলভ্যতা, অনেক কিছুই দেরি হয়। আজকে যদি আপনি যখন ইমেলটা আপডেট করতে পারছেন, তখন আইমাকে এই বিষয়টা বারবার যাওয়ার ফলে তাদের কি হবে, তাদের একটা কনসার্ন হবে। তাদের কনসার্ন হওয়ার পর তারা বুঝবে যে না, এটা একটা সমস্যা, সমাধান করা প্রয়োজন। তো দেখা যাবে যে আমি এই কারণেই বলেছি যে যাতে আপনারা আইমার স্মরণের বিষয়টা দেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, যাদের ইমেলে কাজ করছে না, তো আপনি ইমেল অ্যাক্সেস করতে পারছেন না, আপনার যে ইমেলটা 733 ছিল সেই ইমেলটা আপনি অ্যাক্সেস করতে পারছেন না, তাহলে কি করতে হবে, ইমেলটা আপডেট করতে হবে। এর আগেও তো আপনারা ওই ইমেলটা আপডেট করেছেন, ঠিক সেম। তো সেই দৃষ্টিকোণ থেকে আইমাকে বলতে হবে যে তোমরা আমাদের ইমেলটা অ্যাক্সেস করতে পারছে না, তাহলে তারা নতুন সিস্টেমটা দিবে। তারা যে সেফিনিটির জন্য যেটা সুতরাং মিস ইমেলটা দিচ্ছে, সেটার সাথে কিন্তু পার্থক্য রয়েছে। সুতরাং আপনার রেসিডেন্ট কার্ড আছে, সেই রেসিডেন্ট কার্ডে আপনার আবেদনটা করতে হবে। তো এরকম সিস্টেম তাদের নাই। তো হ্যাঁ, একটা ইমার্জেন্সি সিস্টেম আছে, যেটা হলো তাদের যে আইমার যে ওয়েবসাইট আছে, যেটা আপনাদের দেখিয়েছিলাম, সেই সিস্টেমটা আর আছে। এই সিস্টেম যদি কাজ না করে, তাহলে এটাকে তারা সমাধান করবে। এই সিস্টেমটা তারা সমাধান করবে, একটা ডিক্লারেশন দেবে, যাতে এটা তারা দ্রুত দিতে পারে। দেখা গেল তারা ইমেল দিয়ে দিল, ইমেল দেওয়ার পরে এখন আপনারা পারতেছেন আরেকটা জটিলতা। এটা একটা পূর্ব প্রস্তুতি। আমি এই কারণে বলেছি যাতে এই বিষয়টাকে সমাধানযোগ্য হয়, অর্থাৎ শুরুতেই সমাধানযোগ্য হয়। দেখা গেল যে একটা উদাহরণস্বরূপ বলি, যে আইমা ইমেল দিল, যিনি গত বছরের ছিলেন সে ইমেল পেয়েছে, অথবা আপনি এই বছরের সেই ইমেল পেয়ে সে বায়োমেট্রিক দিয়ে কাটকে পেয়েছে, অথচ আপনি এবছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, বা আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মানুষ পেয়ে গেছে, আপনি সেই গত বছরের পাচ্ছেন না, আপনার মধ্যে একটা হতাশা তৈরি হবে। সুতরাং সমস্যা সলিউশন যদি আগেই হয়, তাহলে আমাদের জন্য অনেকটাই সহজ হবে, যেটা ইস্যুধর মিসের ক্ষেত্রে রয়েছে। অনেক পরের মানুষ পেয়েছে, আগের মানুষ পায় নাই। তো এটা একটা জটিলতা না। তো যাই হোক, বোঝার ভুল কোনো কিছু নেবেন না। আবারও বলছি, আবার একটু রিপিট করছি, এটা সবার জানা প্রয়োজন। আপনাদের সবার যত মানুষ রেসিডেন্ট কার্ড আছে, পর্তুগালে অন্তত 35,000 বা 40,000 মানুষের রেসিডেন্ট কার্ড আছে, সবাইকে বিষয়টা জানানোর চেষ্টা করবেন। আমি আজকে এই বিষয়টি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ যে কোনোভাবে শেয়ার করবেন। না হলে শেয়ার না করলেও, যদি না শেয়ার করতে না পারেন, যদি কষ্ট হয়, মনে করেন যে অসুবিধা, তাহলে আরেকজনকে বুঝিয়ে বলবেন। আপনি তো বুঝতে পারছেন। অর্থাৎ আপনার যদি ইমেল থাকে, সেফ এন্ট্রি যদি আপনার ইমেল থাকে, তার মানে ইমেল আছে আমার কাছে। যদি আপনার ইমেল না থাকে, বা আমি ইমেল আপনি অ্যাক্সেস করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি আইমার সাথে যোগাযোগ করবেন যে আমি আমার ইমেলটা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি, বা আমার ইমেল অ্যাক্সেস যোগ্য না, আমি নতুন ইমেলটা কিভাবে আপডেট করবো। আইমা তাদের সাইটে দেওয়া আছে এই সিস্টেমটা। অনেকে আমাকে স্ক্রিনশট দিয়েছে, কাজ করছে না, সুতরাং আমি এটাকে করব। অনেকে বলবেন যে আমার পরিবার এসেছে, আমার সন্তানের ইমেল তো নাই, আমি এটা কি করব। আপনার ইমেলই তাদের কাছে আছে। তারপরও যদি আপনার মনে সন্দেহ থাকে, তাহলে আপনি আইমাতে গিয়ে এই বিষয়টাকে ক্লিয়ার করবেন। তখন তারা বলবে যে আপনার আসলে কি করতে হবে, এবং তারা যখন বারবার এই অভিযোগগুলো নিবে, তখন তারা জানবে কি করণীয়। যেটা আবারও রিপিট করলাম, আপনারা বুঝতে অসুবিধা করেন, তখন তারা শুরু থেকেই বিষয়টা সমাধান করবে, যাতে আমরা পরবর্তীতে সবাই এই সমস্যার মধ্যে থেকে আমরা সমাধানটা পেতে পারি। এটাই ছিল আমার মূল বিষয়টা হচ্ছে। এটা নিয়ে আর বাড়তি টানা হেস্টার করার কোনো কিছু নাই। যে যদি না হয়, সরাসরি আইমাতে যাবেন, আইমান বিষয়টা নোটিফাইড হইব, এরপর অপেক্ষা করবেন আপনার ইমেলের জন্য বা সলিউশনের জন্য। এদিকে আমরা অনেকে এসআইএস সংক্রান্ত বিষয়ে আপনারা জানতে চেয়েছেন, বা এসআইএস নিয়ে বলেন। দেখুন, বারবার কিন্তু এসআইএস নিয়ে আমরা কথা বলি। এসআইএস নিয়ে কিন্তু আমরা প্রতিদিনই, বলতে গেলে প্রতি সপ্তাহে একবার না একবার কথা বলি, এবং একই কথা, নতুন আপডেট না আসলে কোনো কিছু আমি জানাই না। এর আগেও বলেছি, যেটা বলি আপনারা অনেকেই দেখেন না। বারবার এক অভিযোগ করতে আমার নিজেরও ভালো লাগে না, যে আপনারা দেখেন না। দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু নিয়ে এসে অনেক অ্যানালাইসিস করে, অনেক কিছু নিয়ে। যেমন আজকে এমন কিছু বিষয় বলেছি, কার্যকর হয়েছে। দেখেন, সেই যে ন্যাশনালিটি আইনের কথা বলেছি, আজকে অনুমোদন হবে না, অনুমোদন হয় নাই। আপনাদেরকে যে বলেছি যে যাদের আবেদন করার কথা, নাগরিকত্ব আবেদনের সুযোগ আছে, করে দেন, সেই বিষয়টি দেখেন আজকে অনেকটাই শক্তিশালী হয়েছে। তো সুতরাং যাদের এসএসএর সমস্যা হচ্ছে, আপনারা অপেক্ষা করুন দয়া করে।
যখন আপনি যদি কেউ দেশটা নোটিশ পেয়ে থাকেন, আবার দরকার হলে আইমাতে বুঝিয়ে আপিল করুন বিষয়ে যে আপনি বিস্তারিত তুলে ধরেন, কোনো আইনের আলোকে না, যে দেখো আমি আইমা, দেখো আমি এত সালে পর্তুগালে এসেছি, আমি এর আগে আমার প্রসেস ছিল, সেই প্রসেসটা কারণে আমি শেষ করে আমি এখানে এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওইখানে আমাকে ক্লোজ করে আসতে হবে। আমি না বুঝতে পারার কারণে তারা আমাকে এসিসি দিয়ে দিয়েছে, অথচ আমি সেখানে এসেছিলাম আমার নতুন জীবনের জন্য, সেখানে আমার নিয়মিত হতে পারি নাই, সেই কারণে আমি পর্তুগালে এসেছি। এবং পর্তুগালে আমি এই 3 বছর কাজ করছি। এই দেখো আমার সোশ্যাল ডিক্লারেশন, এই যে দেখো আমি যে একটা উদাহরণস্বরূপ, আমি যে নেদারল্যান্ডে পুলিশে কোনো আমার নামে ক্রাইম নাই, এই দেখো নেদারল্যান্ডের পুলিশ পুলিশ রিপোর্ট, এই যে আমি নেদারল্যান্ডে আমার সিস রিমুভ করার জন্য দিয়েছি, তারা বলছে তোমরা যোগাযোগ করো, বা তারা বলছে আমার এটাকে ব্যবস্থা নিচ্ছে, এই দেখো তার কপি। এই জিনিসগুলো যুক্ত করে আপনি আইমাতে আপিল করুন, প্রয়োজনে আপনি কুরিয়ার করে চিঠি পাঠান। তো আপিল করে আপনি অপেক্ষা করুন। দেখুন, আপনি যদি কোর্টেও যান, একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলার, যদি কোর্টেও যান, আইমা যদি আপনাকে 20 দিনের ভলেন্টারি নোটিশ দিয়ে দেয়, অনেকে পেনিকে আসছে যে ভাই আমাকে 20 দিনের ভলেন্টারি নোটিশ দিয়ে দিচ্ছে, এখন আমার তো যদি কোর্টে যদি না যায়, আমাকে তো হয়তো কোনো সময় পুলিশ যে অ্যারেস্ট করে। দেখুন, আপনাকে 20 দিনের ভলেন্টারি নোটিশ দিতে আবার কোর্টে যান, আইমাতে আপিল করেন, যেখানেই যান, প্রস্তুতি নিতে হবে যে আপনাকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করতে পারবে। কারণ ওই যে যেটা বললাম যে শেষ ডিসিশন আপনাকে কি বলেছে, দেশ ছাড়তে বলছে, যতক্ষণ না পর্যন্ত নতুন ডিসিশন না আসে তাহলে ওইটাই কার্যকর। অর্থাৎ আপনাকে ভলেন্টারি দেশ ছাড়তে বলছে, এখন চাইলে তারা আপনাকে ধরে তারা পাঠিয়ে দিতে পারে, বাট সেটা তারা করবে না। আপনি একটা প্রসেসে আছেন যেহেতু, সেই জিনিসটা করেন। তো সুতরাং এই নিয়ে পেনিক নেওয়ার কোনো কিছু নেই, এই নিয়ে একটা পেনিক নেওয়ার কিছু না। আমাদের যে আমি বলেছিলাম, প্রায়ই বলি যে এই বিষয়ে সবাই বলেন, তিমোথি মাসুদ সলিদাই মেঘানদের প্রেসিডেন্ট, তিনি বলেছেন নাও রেজিস্টির, অর্থাৎ আপনাকে থাকতে হবে। আপনি যদি মাঠ ছেড়ে যান তাহলে হেরে যাবেন। এবং আরেকদিন আপনাদের বলেছিলাম যে ওই একটা পোস্টে, ঠিক আছে, যে একটা সোশ্যালিস্ট পার্টির যে প্রতিষ্ঠাতা ছিলেন, তার কথা মানে সোয়ারেসের একটা উদ্ধৃতি দিয়েছিলাম। তো এই যে বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুতরাং মুদ্রা কথা, অনেক কথা বললাম, যে এসএস যাদের আছে আপনারা আপিল করুন, বিস্তারিত বিষয় উল্লেখ করে আপনারা আপিল করুন। আপিল করার জন্য অ্যাডভোকেট আছে, বিভিন্ন আপনার বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, অনেক অ্যাসোসিয়েশন, 57টা অ্যাসোসিয়েশন আছে, খুঁজে দেখবেন। সবকিছু বলতে পারবো না, সবকিছু আপনারা জানতে চান, আপনারা একটু সার্চ করুন, দেখুন অনেক অ্যাসোসিয়েশন আছে, তাদের কাছে যান। যদি না পারেন সলিসিটর আছে, যেভাবে আপিল করতে হবে, আপনারা নিজেও করতে পারেন। তো এই দৃষ্টিকোণ থেকে আপিল করেন, কাজ কন্টিনিউ করুন, অপেক্ষা করুন। আশা করছি আমরা সমাধান হবে, এবং আমরা এই নিয়ে আমাদের অগ্রগতি হয়তো আপনাদেরকে আরো পর্যায়ক্রমিকভাবে জানাবো। আমরা চেষ্টা করছি আমাদের যে লক্ষ্য আছে সেদিকে এগিয়ে যাওয়ার জন্য। এদিকে অনেকে ইএড ভিসা এসেছেন, জুনের পরে, গত বছরের 3রা জুনের পরে যারা সাধারণত ইএড ভিসা হচ্ছে, এগ্রিকালচার বিষয়ে আছেন, স্বল্পমেয়াদী ভিসা 70 না থাকার কারণে আপনাদের নিয়মিত হওয়াটা অসম্ভব হয়ে পড়েছে। তো এখন বর্তমানে যদি আইনের হিসাব করেন, আপনাদের সেই সুযোগ নেই। তবে যদি, যেটা আমি একটু আগে এসএসসির ক্ষেত্রে বলেছি, যদি দেখা যায় যে সরকার এই বিষয়টাকে জেনারেলাইজ করে, অর্থাৎ যারা এই দেশে আসছে, কাজ করছে, কন্ট্রিবিউশন করতেছে, এই বিষয়গুলো তারা যদি জেনারেলাইজ করে, সেক্ষেত্রে হয়তোবা আপনাদের সেই সুযোগটা সৃষ্টি হতে পারে। সুতরাং দুশ্চিন্তা করবেন না, অপেক্ষা করতে হবে। একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আশা করছি এটা সমাধানের লক্ষ্যে আমরা চেষ্টা করছি। চেষ্টা করলে হবে না, আপনাদেরও পাশে থাকতে হবে। সবাই মিলে আমরা হয়তো সরকারকে বোঝাতে পারবো, আমাদের অবস্থানটা জানান দিতে পারবো যে না, আমরা দেশের জন্য ক্ষতিকারক না, আমরা এখানে এসেছি আমাদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি এই দেশের অর্থনীতি অবদান রাখার জন্য, এবং তা আমরা প্রতিদিনই পালন করছি। তোমরা পালন করো, আমাদেরকে আমাদের যে অধিকারটুকু দাও। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আগামী সোমবার দিন আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।